আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের আয়োমাঠিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 286 পাতা যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম বি, এটা ভঙ্গির পর্বত। দুইয়ের প্রশ্ন, জলপ্রপাত হলো এটা ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। জলপ্রবাহ নদীর এটা ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, গ্রানাইট একটি বিয়ের আগ্নেয় শিলা। 4এর প্রশ্ন, সুদানের নীলনদের ওপর এটা সেনার বাঁধ বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, এটা হবে বিয়েটা জামবেজি নদীতে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2এর দাগের এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? নিত্যবহ নদী। 3এর প্রশ্ন, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? লিখবে তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি। 4 নম্বর প্রশ্ন, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তোবকল। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকার শুকনো নদীর খাতগুলির নাম কি? লিখবে ওয়াদি। 3এর দাগে দেখো, টিকা লেখো। 1এর প্রশ্ন, দোয়াব। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই রয়েছে তার 50 পাতাতে। চলো একটু দেখে নিই আমরা। দেখো, পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। পার্সি শব্দ দোয়াব, দো হচ্ছে দুই, আর আব হচ্ছে জল বা নদী। ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। এরপরে দেখো 3এর দাগের 2 নম্বরের লোয়ের সমভূমি, এটা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বইয়ের 41 পাতাতে। মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়ের সমভূমি। 3এর দাগে 3 নম্বরে দেখো টেবিল ল্যান্ড, এটা পেয়ে যাচ্ছ 40 পাতাতে। তোমাদের যে ভূগোল বই আছে সেই ভূগোল বইয়ের 40 পাতাতে। দেখো, মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো। ওপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 4এর দাগে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 4এর 1-এরটা, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? আচ্ছা, এইটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বইয়ের 112 পাতাতে। দেখো, নীল নদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি, আর সেই কারণেই প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদী কেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই, তাই মিশর হলো নীলনদের দান। 4-এর 2 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এটা তোমাদের ভূগোল বইয়ে তোমরা পেয়ে যাচ্ছ 102 পাতাতে। একটু দেখে নাও। দেখো, প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে মানে আফ্রিকা মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি। এই জন্য এই মহাদেশ অর্থাৎ আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। 4-এর 3-এর প্রশ্নটা দেখো, আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের ভূগোল বইয়ে 62 পাতায় পেয়ে যাচ্ছ। এই দেখো, জন্মের সময় পৃথিবী ছিল একটি আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয়েছে আগ্নেয় শিলা, গ্রানাইট, ব্যাসেল্ট, এই ধরনের শিলা। উদাহরণ তাহলে দেবে গ্রানাইট আর ব্যাসেল্ট। 5-এর দাগের দেখো 1-এর প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 44 পাতাতে।
দেখো, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়েছে। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, আর হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পর্বতের ঢালগুলোর ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, আর পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা হয়। পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। আচ্ছা, 5-এর দাগে 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। দেখো, সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। এটা 117 পাতা এবং 118 পাতায় পেয়ে যাচ্ছ। এটা তোমাদের ভূগোল বই। উচ্চতা ও বৈশিষ্ট্য অনুসারে সাহারা মরুভূমি একটি মালভূমি অঞ্চল। প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহাগ্গার ও টিবেস্টি মালভূমি অপেক্ষাকৃত উঁচু। বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হয়। গাছপালাহীন প্রান্তরে বাতাস পাথরের গায়ে ধাক্কা খেয়ে নানা নকশা তৈরি করে। তারপর সাহারা মরুভূমির ভূমিরূপে দেখো, যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা আর্ক। তারপর যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখে পড়ে না, তা হলো হামাদা। সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো, আর শুকনো নদীর খাতগুলো হলো ওয়াদি। যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। এবার 118 পাতায় দেখো, সাহারা মরুভূমিতে বহু মরুদ্যান দেখা যায়। কুফরা, সিউয়া, টিমিমন, ঘাটজাইয়া, বাহারিয়া সাহারার উল্লেখযোগ্য মরুদ্যান। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 286 পাতা যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।